হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির 5 নম্বর যে স্কুলটা রয়েছে মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো সিনে কি বলেছে। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো পড়া শুরু করছি। এ ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ 17th ওয়াটার। একটা বিশ্ব ছিল যার 7 দশমাংশ অর্থাৎ 10 ভাগের 7 ভাগ জল। অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। চাঁদে অক্সিজেনের চেয়েও জল পাওয়া কঠিন ছিল। উই হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। এর প্রতি ফোঁটার জন্য আমাদের মূল্য দিতে হতো। ওয়াশিং ওয়াজ এ লাক্সারি। স্নান করা ছিল বিলাসিতা। অ্যান্ড ড্রিঙ্কিং এ স্পেশাল ডিলাইট। এবং জলপান করা ছিল এক বিশেষ আনন্দ। আই হ্যাড গ্রোন আপ থিঙ্কিং। আমি এটা ভেবে বড় হয়েছিলাম যে ওয়াটার ওয়াজ দ্য মোস্ট প্রিসিয়াস থিং ইন দ্য ইউনিভার্স। জল হলো সবচেয়ে মূল্যবান জিনিস এই মহাবিশ্বে। নাও আই কুড সি দ্যাট। এখন আমি দেখতে পাচ্ছি যে দ্য আর্থ ওয়াজ কাভার্ড উইথ ইট। পৃথিবীটা পুরো জলে ঢাকা। এরপর দেখো উই অরবিটেড অ্যাক্রস নর্থ আফ্রিকা অ্যান্ড আরবিয়া। আমরা প্রদক্ষিণ করলাম নর্থ আফ্রিকা অর্থাৎ উত্তর আফ্রিকা এবং আরবিয়া। আই কুড সি দ্য ব্লুনেস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান দেন দ্য প্যাসিফিক। আমি নীলচে ভাব দেখতে পাচ্ছিলাম অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, মানে হচ্ছে ভারত মহাসাগরের নীলচে ভাব আমি দেখতে পাচ্ছিলাম। দেন তারপর দ্য প্যাসিফিক অর্থাৎ তারপর প্রশান্ত মহাসাগরের। আর ইউ ফিলিং আনওয়েল? তুমি কি খারাপ অনুভব করছো? ফাদার আক্সড। বাবা জিজ্ঞাসা করলেন। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইট উইল গেট বেটার। এটা ঠিক হয়ে যাবে। ইটস জাস্ট দ্য ওয়েট ডিফারেন্স। এটা শুধুমাত্র ওজনের পার্থক্য। আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম। আই ওয়েটেড 6 টাইমস মাই নর্মাল ওয়েট। আমার যে স্বাভাবিক ওজন ছিল তার থেকে 6 গুণ বেড়ে গিয়েছে। আফটার এ হোয়াইল আই লিফটেড মাই হেড। তারপরেই আমি আমার মাথা তুললাম। প্যাসেঞ্জার্স ওয়ার বিজি কালেক্টিং বিলঙ্গিংস। যাত্রীরা তাদের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিল। উই হ্যাড ল্যান্ডেড। আমরা অবতরণ করলাম। আই স্ট্রাগলড উইথ মাই ওন সেফটি স্ট্র্যাপস। আমার সুরক্ষা বন্ধনগুলিকে সুরক্ষা ফিতেগুলিকে খুলতে আমি হিমশিম খাচ্ছিলাম। ফাদার লিন্ড ওভার টু হেল্প মি। লিন্ড মানে হচ্ছে ঝুঁকে আসা। তা বাবা আমাকে সাহায্য করার জন্য ঝুঁকে এলেন। বোঝা গেল? তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। তাহলে একটা দেখো, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ। পৃথিবীতে জল পাওয়া খুবই কঠিন ছিল। এই স্টেটমেন্টে কি ঠিক? না, ঠিক নয়, কারণ ওটা চাঁদে ছিল, চাঁদে জল পাওয়া কঠিন ছিল, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুইটা দেখো, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবেল দ্যান ওয়াটার। চাঁদে জলের চেয়ে অক্সিজেন বেশি সহজেই পাওয়া যায়। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। তারপর তিনে দেখো, কেপলার ওয়েটেড 6 টাইমস মোর দ্যান হিজ ইউজুয়াল ওয়েট হোয়েন দে হ্যাড ল্যান্ডেড। কেপলারের ওজন 6 গুণ বেড়ে গিয়েছিল তার স্বাভাবিক ওজনের চেয়ে যখন দে হ্যাড ল্যান্ডেড, যখন তারা পৃথিবীতে অবতরণ করেছিল। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, কারণ আমরা জানি যে পৃথিবীতে যে ওজন হবে তার থেকে চাঁদে হচ্ছে 6 গুণ কম, তাই না? তাহলে এটা হবে ট্রু অর্থাৎ টি। বোঝাই যাচ্ছে। এরপর দেখো বিয়ে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের প্রশ্নটা দেখো, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসিয়াস অন মুন। চাঁদে জল কেন মূল্যবান ছিল? তাহলে দেখো এর উত্তরটা। Water was precious on moon because
চাঁদে জল পাওয়া কঠিন ছিল কারণ ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দ্যান অক্সিজেন। অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল সেখানে। দে হ্যাড টু পে ফর এভরি আউন্স অফ ইট। এর প্রতি ফোঁটার জন্য তাদেরকে মূল্য দিতে হতো। তার জন্য চাঁদে জল খুব মূল্যবান। ওকে, এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল? কেন কেপলার অসুস্থ বোধ করছিল? তাহলে দেখো এর উত্তরটা, কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ দ্য ওয়েট ডিফারেন্স। কেপলারের অসুস্থ বোধ মনে হচ্ছিল কারণ ওজনের পার্থক্যের জন্য। ওকে, এরপর দেখো তিনের প্রশ্নটা, হোয়াট লেড কেপলার্স ফাদার টু হেল্প হিম অ্যাজ দে ল্যান্ডেড? অবতরণের সময় কী কারণে কেপলারের বাবা তাকে সাহায্য করেছিলেন? তাহলে দেখো এর উত্তরটা, ফাদার ওয়ান্টেড টু হেল্প কেপলার। কেপলারের বাবা তাকে সাহায্য করতে চেয়েছিলেন হোয়েন হি ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ ওন সেফটি ট্র্যাপ। মানে তার সুরক্ষা ফিটেগুলো খুলতে হিমশিম খাচ্ছিল, তখন তার বাবা চাইছিল যে তাকে সাহায্য করবে। ওকে, এরপর দেখো আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অনুচ্ছেদটি পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা পেলে ওয়াজ বর্ন ইন এ ভিলেজ ইন ব্রাজিল অন 23rd October 1940 অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার ওয়াজ হিজ ফাদার ডনডিনহো। কি বলছে, দ্য কিং অফ ফুটবল, ফুটবলের রাজা পেলে ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন ইন এ ভিলেজ ইন ব্রাজিল, ব্রাজিলের একটি গ্রামে অন 23rd October 1940, 1940 সালের 23শে অক্টোবর। অ্যান্ড হিজ ফার্স্ট ট্রেনার, এবং তার প্রথম প্রশিক্ষক ছিলেন ছিলেন হিজ ফাদার, তার বাবা ডনডিনহো। মানে তার বাবার নাম কি? ডনডিনহো। লেটার দ্য ব্রাজিলিয়ান কোচ ফিওলা ট্রেন্ড হিম। পরে ব্রাজিলিয়ান কোচ তাকে প্রশিক্ষণ দিতেন। ইন 1957 হি প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম। 1957 সালে তিনি তার প্রথম ফুটবল ম্যাচ খেলেছিলেন ফর ব্রাজিলের জন্য, ইন দ্য ন্যাশনাল টিম, জাতীয় দলের হয়ে, এগেনস্ট আর্জেন্টিনার বিরুদ্ধে। দ্য ভেরি নেক্সট ইয়ার, তার পরের বছর, হি প্লেড, তিনি খেলেছিলেন ফর ব্রাজিলের হয়ে, ইন দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ, বিশ্বকাপে, এগেনস্ট সুইডেন। মানে পরের বছর তিনি ব্রাজিলের হয়ে সুইডেনের বিপক্ষে খেলেছিলেন। ওকে, এরপর দেখো নেক্সট পেজে প্রশ্নগুলো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, পেলে ওয়াজ বর্ন, পেলে জন্মগ্রহণ করেছিলেন, কি হবে এটা? এটা হবে ইন এ ভিলেজ ইন ব্রাজিল অন 23rd October 1940, 1940 সালের 23শে অক্টোবর, ব্রাজিলের একটি গ্রামে। দুইয়ে আছে দেখো, পেলে প্লেড ফর ব্রাজিল ইন দ্য ওয়ার্ল্ড কাপ। পেলে ব্রাজিলের জন্য বিশ্বকাপে খেলেছিলেন, তারপর কি হবে? এটা হবে ম্যাচ এগেনস্ট সুইডেনের বিপক্ষে। তারপর তিনে দেখো, পেলেজ ফার্স্ট কোচ ওয়াজ, পেলের প্রথম প্রশিক্ষক ছিলেন হিজ ফাদার ডনডিনহো। আমরা প্যাসেজটা পড়ার সময় দেখেছিলাম তার বাবা ডনডিনহো তার প্রথম কোচ ছিলেন। তারপর দেখো, পেলে প্লেড হিজ ফার্স্ট ফুটবল গেম ফর হিজ কান্ট্রি ইন, পেলে প্রথম ফুটবল ম্যাচ খেলেছিলেন তার দেশের জন্য, কখন? এটা হবে ইন 1957, 1957 সালে। ওকে, এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। কি বলেছে প্রথমে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দেয়ার সাবজেক্ট। শূন্যস্থানগুলি পূরণ করো সাবজেক্টের অ্যাগ্রিমেন্ট দিয়ে। তাহলে দেখো এগুলি খাতাতে ভালো করে বুঝিয়ে করে দিয়েছি, দেখে নাও। প্রথমে কি বলেছে দেখো, কারি অ্যান্ড রাইস ড্যাশ মাই ফেভারিট ডিশ। এখানে কারি অ্যান্ড রাইস ইজ মাই ফেভারিট ডিশ। এখানে সিঙ্গুলার ভার্ব কেন হয়েছে? দেখো, যখন দুটি নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে একটি বস্তু, একটি ধারণা বা একটি একক বোঝায়,
তখন সাবজেক্টটি সিঙ্গুলার হিসাবে ধরা হয়। এখানে দেখো কারি অ্যান্ড রাইস এই দুটো নাউন একটি ধারণা বোঝাচ্ছে, যেমন ফেভারিট ডিশ একটা ধারণা বোঝাচ্ছে, মানে পছন্দের খাবার বলতে পারো, পছন্দের খাবার একটা ধারণা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে সিঙ্গুলার বসবে, মানে ইজ বসবে। এইরকম আরেকটা উদাহরণ দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ এ হেলদি ব্রেকফাস্ট। ব্রেড আর বাটার এটা হচ্ছে, এই দুটো হচ্ছে নাউন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। ব্রেড অ্যান্ড বাটার ইজ এ হেলদি ব্রেকফাস্ট, মানে স্বাস্থ্যকর খাবার, মানে সকালের খাবার। তাহলে এই দুটো নাউন যুক্ত হয়ে একটি ধারণা বোঝাচ্ছে, মানে সকালের খাবারটা হচ্ছে কি হেলদি, হেলদি সকালের খাবার। তাহলে এখানেও দেখো ইজ হয়েছে। এরপর দেখো পরেরটা আছে নো নিউজ ড্যাশ গুড নিউজ। এখানে হবে নো নিউজ ইজ গুড নিউজ। এখানে এখানে যে শব্দটা রয়েছে শূন্যস্থানের আগে, এই শব্দটা দেখতে প্লুরাল হলেও এর মানেটা হচ্ছে কি সিঙ্গুলার। দেখো এখানে নিয়মটা আমি বলেছি, এখানে নিউজ শব্দটি দেখতে প্লুরাল মনে হলেও এটি আসলে সিঙ্গুলার নাউন, তাই এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসে, মানে ইজ বসাতে হবে। যেহেতু নিউজটা দেখতে প্লুরাল মনে হলেও এর আসল অর্থ হচ্ছে সিঙ্গুলার। সেই রকম কিছু শব্দ দেখো, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স ইত্যাদি। ম্যাথামেটিক্স, ফিজিক্স দেখতে কেমন লাগছে প্লুরাল, কিন্তু এর অর্থ হচ্ছে সিঙ্গুলার। ওকে, এরপরে আছে দেখো এভরিওয়ান ড্যাশ প্রেজেন্ট টুডে। এখানে করেছি এভরিওয়ান ইজ প্রেজেন্ট টুডে। এখানে ইজ কেন হলো দেখো, সিঙ্গুলার ভার্ব কেন হলো? বাক্যের মধ্যে যদি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, নোবডি, ইচ, এদার অ্যান্ড নেইদার ইত্যাদি শব্দ থাকলে সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়। এখানে দেখো এভরিওয়ান আছে, মানে কি সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। এর পরেরটা দেখো, তাহলে বুঝতে পারবে। পরে আছে দেখো নেইদার হিজ ফাদার নর হিজ মাদার ড্যাশ লাইফ। এখানেও ইজ হবে, কেন হবে? কারণ বাক্যের মধ্যে দেখো নেইদার শব্দ রয়েছে। এই জিনিসটা ভালো করে তোমরা একটু মনে রাখবে, মুখস্থ করে মনে রাখবে, তাহলে কোনখানে কি বসাতে হবে এগ্রিমেন্টগুলো সেগুলো তোমরা পারবে। ঠিক আছে, এরপর দেখো চারের দাগে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। শূন্যস্থানগুলিতে সুইটেবল আর্টিকেলস বসাতে হবে। তাহলে একটা দেখো, ড্যাশ নীল ফ্লোজ থ্রু ইজিপ্ট। নীল ইজিপ্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এখানে দেখো নীল বা নাইল বলতে পারো যে কোনো একটা, নীলের আগে দা বসেছে, কেন বসেছে? এই নীলটা হচ্ছে প্রপার নাউন, আর প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তার আগে সবসময় দা বসে। ওকে, কোনো নির্দিষ্ট জায়গা, কোনো নির্দিষ্ট নদী বা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝালে সেক্ষেত্রে দা ব্যবহৃত হয়। এরপর দুইয়ে দেখো আয়রন ইজ ড্যাশ ইউজফুল মেটাল। এখানে এ হয়েছে, কেন হয়েছে? এখানে দেখো এ অ্যান এগুলো উচ্চারণ হিসাবে ব্যবহৃত হয়। কখন এ বসাবো আর কখন অ্যান বসাবো? যখন শূন্যস্থানের পরের যে শব্দটা থাকবে সেই শব্দটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে অ্যান বসবে, আর যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে এ বসবে। এখানে দেখো ইউজফুল, এটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, ইউ ইউ, ঠিক আছে, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, তার জন্য এ বসেছে। আর একটা কথা মনে রাখবে ইজিলি, মানে ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় সেই ক্ষেত্রে এ হবে, আর যদি ইউর উচ্চারণ আয়ের মতো হয় সেই ক্ষেত্রে অ্যান হবে। বোঝা গেল? যেমন ধরো আমব্রেলা আ, আর ইউজফুল ইউ, তাই না? তাহলে ইউজফুল এর আগে এ বসবে, আর আমব্রেলা আ উচ্চারণ হচ্ছে সেক্ষেত্রে অ্যান বসবে। এগুলো মনে রাখবে। তিনের দেখো আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন ফর ড্যাশ আওয়ার। এখানে দেখো উচ্চারণটা কি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হচ্ছে, আওয়ার, এটা হাওয়ার নয় আওয়ার, তাহলে অ্যান হবে। আর চারে আছে দেখো সি ইজ ড্যাশ ইউরোপিয়ান, ইউর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এ হবে, মানে কনসোনেন্ট সাউন্ড তৈরি হচ্ছে, তাই না? তার জন্য এখানে এ হবে। এরপর দেখো পাঁচে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর ইন্টারোগেটিভ। মানে নিচের বাক্যগুলি কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো আমি খাতাতে ভালো করে দিয়েছি। প্রথমের বাক্যটা আছে দেখো, হি স্পেন্ড মেনি ইয়ার্স অফ হিজ লাইফ ইন এ ভিলেজ। সে তার জীবনের অনেক বছর একটি গ্রামে কাটিয়েছিল।
এই বাক্যটি কি বোঝাচ্ছে? এই বাক্যটি একটি বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য বোঝাচ্ছে, তাই এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলো মনে রাখবে। তারপর 2 আছে দেখো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? এই জায়গায় দেখো প্রশ্নবোধক চিহ্ন থাকলেই তোমরা চোখ বন্ধ করে লিখে দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রশ্নবোধক চিহ্ন মানেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। এরপর দেখো 3 আছে, মাই সিস্টার ইজ এ স্টুডেন্ট। আমার বোন একজন ছাত্রী। এটি একটি বর্ণনামূলক বাক্য, তাই এটাও হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। বোঝা গেল? এরপর 4টা দেখো, আর ইউ রেডি? তুমি কি তৈরি? শেষে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যটা কি ধরনের বাক্য? অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা কিভাবে পড়াশোনা করছো। ঠিক আছে? অনেকগুলো ক্লাসে অনেকগুলো এরকম প্রশ্ন ছিল, যেগুলোতে আমি অনেকবার বলে দিয়েছি কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা অপটেটিভ, কোনটা ইম্পেরেটিভ, তাই না? তাহলে এটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এরপর দেখো 6 বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। নিচে হেল্প বক্স দেওয়া আছে, এখান থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে একটা দেখো, দ্য টিচার ড্যাশ মাই প্রবলেম। এটা হবে দ্য টিচার রিয়েলাইজড মাই প্রবলেম। 2টা দেখো, ইট ওয়াজ এ ড্যাশ সাইট। এটা হবে ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট সাইট। 3 আছে দেখো, ড্যাশ ভেসেলস মেক মোস্ট নয়েজ। এটা হবে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, মানে হচ্ছে ফাঁকা কলসি অর্থাৎ খালি কলসির আওয়াজ বেশি। এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য, বুঝলে? তারপর দেখো 4টা, দ্য হাউস লুকড ড্যাশ টু মি। এটা হবে দ্য হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি, মানে এই বাড়িটা আমার অনেক চেনা চেনা লাগছে বা অনেক চেনা চেনা আমার কাছে। এরপর 7 আছে দেখো, রাইট হোয়াট কাইন্ডস অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর। নিচের যে বাক্যগুলি দেওয়া আছে এগুলি কি ধরনের বাক্য সেগুলো লিখতে হবে। তাহলে একটা দেখো, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে দেখো বিশ্বসূচক চিহ্ন আছে, মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অনুরোধ বোঝাচ্ছে। 3 দেখো, মে গড ব্লেস ইউ। এটা হচ্ছে একটা আশীর্বাদ বোঝাচ্ছে, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। আর 4 আছে, ডু নট রান ইন দ্য সান। এটা অর্ডার বোঝাচ্ছে, অর্থাৎ আদেশ বা নির্দেশ বোঝাচ্ছে, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফ লিখো অন দ্য রিভার নীল। নীল নদের উপর, ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। আর অথবা দিয়ে দেওয়া আছে দেখো, রাইট এ স্টোরি। একটা গল্প লিখো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। নিচের যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। তাহলে দেখো রাইটিং স্কিলের যে প্যারাগ্রাফটা আর যে স্টোরিটা দেওয়া আছে এগুলি আমি ভালো করে লিখে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।